আবার চলে এসেছি একটা নতুন মুভির গল্প নিয়ে। গল্পটা পৃথিবীর সবথেকে বড় জঙ্গল আমাজনের গল্প। এখানে লুকিয়ে আছে হাজার হাজার রহস্য, আর তারই মধ্যে এক রহস্যের কাহিনী আজ আপনাদের বলবো। এই জঙ্গলের মধ্যে এমন একটা শহর আছে যেটি সোনায় মোড়া। একবার ভাবুন তো, কতটা থ্রিলিং হতে চলেছে গল্পটা। এই শহরটা এতটাই সুন্দর যে এখানে গেলে কেউ আর ফিরে আসতে চায় না। কর্নেল পার্সি ফসেট সেই সোনার শহরের উদ্দেশ্যেই বারবার অভিযান শুরু করেন, এবং শেষে যা পাওয়া যায় তা সত্যিই তাকে চমকে দেয়। গল্পের শুরুতে দেখানো হয় মেজর ফসেটকে 1905 সালে আয়ারল্যান্ডের আর্মিদের মাঠে এক হরিণ শিকারের প্রতিযোগিতায়। ফসেটের মতোই আরো অনেক আর্মি তাদের ঘোড়া নিয়ে তৈরি আছে। ফসেটের স্ত্রী নিনা তার ছেলে জ্যাককে নিয়ে সেখানেই আছে তাকে উৎসাহ দেওয়ার জন্য। এরপর প্রতিযোগিতা শুরু হয়। বাকিদের হারিয়ে ফসেট সেই প্রতিযোগিতায় জিতে যায়। যারা হেরে গেছে তারা সবাই ফসেটকে সাধুবাদ জানায়। নিনা ও জ্যাক খুব খুশি হয়। ওই দিন সন্ধেবেলায় ফসেট ও নিনা একটি রয়্যাল পার্টিতে নিমন্ত্রিত ছিল। ফসেট তার যোগ্যতার প্রমাণ সবসময় দিয়ে এসেছে, কিন্তু কখনো পুরস্কারের মতো সম্মান সে পায়নি। তাই সে আশা করেছিল আজ হয়তো সে এমন কিছু পাবে। পার্টিতে এসে নিনা ও ফসেট বলরুমে এসে বাকিদের মতো নাচতে থাকে। আজকের প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য একজন উচ্চপদস্থ কর্তা তাকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করতে যান, কিন্তু তার একজন কর্মী এসে তাকে বাধা দেন, কারণ ফসেটরা তাদের তুলনায় অনেক নিচু পদস্থ। এছাড়াও ফসেটের বাবা তার শেষ জীবনে এমন কিছু কাজ করেছিলেন যার জন্য তাদের পরিবারের নাম খুবই খারাপ হয়ে গিয়েছিল। তাই বারবার নিজের বীরত্বের প্রমাণ দিলেও ফসেট কোনোদিনও তার প্রাপ্য সম্মানটা পায় না। সেই দিনও কোনো পুরস্কার বা সম্মান ছাড়াই ফিরতে হয় ফসেটকে। এভাবেই 1 বছর কেটে যায়। হঠাৎই 1906 সালে মার্চ মাসে লন্ডনের জিওগ্রাফিক্যাল সোসাইটি থেকে চিঠি পেয়ে ফসেটকে ইংল্যান্ডের পথে পাড়ি দিতে হয়। সাউথ আমেরিকায় অবস্থিত বলফেয়ার মানচিত্র এখনো অসম্পূর্ণ, আর ওই অঞ্চলে এখন রবার উন্নয়নের চাহিদা ও দাম দুটোই বৃদ্ধি পেয়েছে। তাই ব্রাজিল ও বলফেয়ার মধ্যে খুব তাড়াতাড়ি যুদ্ধ লেগে যেতে পারে। এই কারণেই এই দুই দেশের মাঝে সীমানা তৈরি করার জন্য ফসেটকে ডাকা হয়েছে। কিন্তু সার্ভের কাজ ভেবে ফসেট প্রথমত খুব একটা সন্তুষ্ট হয়নি। তবুও জিওগ্রাফিক্যাল সোসাইটির সভাপতি ফসেটকে তার কাজে গুরুত্ব, ঝুঁকি, সম্মান সম্পর্কে ভালো করেই বুঝিয়ে দেন। সব শুনে ফসেট সেই প্রস্তাবে রাজি হয়ে ফিরে আসে তার পরিবারের কাছে। নিনা আবার প্রেগনেন্ট, সে দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছে, আর জ্যাক এখনো খুবই ছোট। তবুও তার কর্তব্যের টানে 1 মাসের মধ্যেই তারা নতুন যাত্রায় পাড়ি দেয়। এপ্রিল মাসে পানামার আটলান্টিক মহাসাগরের বুকে জাহাজের মধ্যেই ফসেটের সাথে প্রথম দেখা হয় কস্টিনের। আসলে কস্টিন এই যাত্রার কথা জানতে পেরে এখানে এসেছে। এই যাত্রায় সে ফসেটের সঙ্গী। পরে ফসেটের এই কঠিন যাত্রার সঙ্গী হয় কস্টিন। দিন রাত জঙ্গল পাহাড় পার করার পরে জুলাই মাসে গিয়ে তারা পৌঁছায় পূর্ব বলভিয়ার সীমান্তে, যার উল্লেখ মানচিত্রে ঠিকভাবে নেই। এই ঘন জঙ্গলে কোথাও বিষাক্ত সাপ ও কোথাও আবার মৌমাছি। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তারা হঠাৎই জঙ্গলের ভিতর থেকে অপেরার ধ্বনি শুনতে পায়, এবং তারা সেই পথ অনুসরণ করেই অবশেষে গিয়ে পৌঁছায় তাদের প্রথম গন্তব্যস্থল ফ্যাজেন্ডা জ্যাকোভিনা। একজন জাপানি সরকারের বার্তাবাহক তাদেরকে স্বাগত জানায়। সেখানে পৌঁছে ফসেট জানতে পারে তাদের সরকার এখানে টেলিগ্রাম পাঠিয়েছে। তাদের কাজ এখানে বন্ধ করে দেওয়ার জন্য বাকি পথ আরো ভয়াবহ, দুর্বিষহ ও ঝুঁকিপূর্ণ হতে চলেছে। কিন্তু ফসেট এইসব বাধা মানতে রাজি না, বরং সে তার এই মিশনকে সম্পূর্ণ করার জন্য এগিয়ে যায়। রাস্তা চেনানোর জন্য সেখানেরই একজন রাবার ব্যবসায়ীর কাছ থেকে একজন ভারতীয় কৃতদাস, 4 জন সহকারী কর্মী এবং 2 জন আর্মি অফিসার সহ কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে
ফসেট সেইখান থেকে দ্বিতীয় যাত্রায় পাড়ি দেয়। আগামী 2 বছরের জন্য এই নদী হয়ে উঠবে তাদের ঘর। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। নদীতে আজ জাল ফেলা হচ্ছে, আর পাশে কয়েকজন আলোচনা করছে কোনো এক এলডোরাডোর সম্পর্কে। এটা এমনই একটা শহর যেটা সোনা দিয়ে মোড়ানো। তখনই হঠাৎ জাল ফেলতেই লোকটি খেয়াল করে সামনে আরেকটি নৌকা করে আরো একজন আসছে। তাকে দেখে মনে হচ্ছে সে জার্মানি, কিন্তু সে বেঁচে আছে নাকি মরে গেছে বোঝা যাচ্ছে না। তারা সবাই যখন ওই লোকটার দিকে খুব মনোযোগ দিয়ে দেখছিল, তখন আচমকা একটি তীর এসে লাগে ফসেটের এক সঙ্গীর গায়ে। সঙ্গে সঙ্গে লোকটি জলে পড়ে যায়। তাকে বাঁচাতে ফসেটও জলে ঝাঁপ দেয়। চারিদিক থেকে তীরের আক্রমণ শুরু হয়। তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে এগোতে শুরু করে, কিন্তু ফসেট ওই আঘাতপ্রাপ্ত লোকটিকে আর বাঁচাতে পারে না। তবু এই সময় তাদের সফর থেমে থাকেনি। ওই ভারতীয় কৃতদাসকে ফসেট জিজ্ঞেস করে যে এই নদী শেষ হতে আর কতদিন বাকি। তখন লোকটি পরপর অনেক কথাই বলে। সে বলতে থাকে এখনো 2 সপ্তাহ বাকি। এখানে কোনো এক সময় অনেক মানুষ বাস করত। সোনায় মোড়ানো শহর ছিল এটা। এটার হদিশ ইংরেজ এখনো অব্দি পায়নি। আমি এখানে মুক্ত, কিন্তু ইংরেজদের ওই জঙ্গল থেকে ফিরে যাওয়ার কোনো পথ নেই। ফসেট কোনো উত্তর দেয় না এবং চুপ করে ওই কৃতদাসের কথা শুনতে থাকে। রাত্রে তারা একটা পাড়ে বিশ্রাম নেয়। ফসেট মনে করে হয়তো ওই কৃতদাস এতদিনের জার্নিতে মাথা খারাপ করে ফেলেছে। সে আর বেশি চিন্তা না করে স্ত্রীর কাছ থেকে পাওয়া একটা চিঠি পকেট থেকে বের করে কস্টিনের হাতে দিয়ে পড়তে বলে। চিঠি পড়ে ফসেট জানতে পারে তার একটা ছেলে হয়েছে, যার নাম রায়ন। পুরো যাত্রায় এই প্রথমবার ফসেট এই জঙ্গলে তার সিদ্ধান্তের জন্য অনুতাপ করতে থাকে, কারণ তার ছেলে হয়েছে এবং সেই সময় সে তার স্ত্রীর পাশে ছিল না। পরের দিন সকালে তাদের আরেকজন সঙ্গী মারা যায়। তার মৃতদেহ জলে ফেলে দিয়েই তারা এগিয়ে যেতে থাকে। এদিকে খাবারও তাদের কাছে প্রায় শেষ। এটা নিয়ে বাকি সাথীরাও ফসেটের উপরে চড়াও হয়। ফিরে যেতে বলে, কারণ এই খাবারে তো বেশি দিন চলবে না। তবে কস্টিন পরিস্থিতি সামলায়। হঠাৎ ওই ভারতীয়টা চিৎকার করতে থাকে, কারণ তারা পৌঁছে গেছে। তাদের সব কষ্ট সার্থক হয়েছে। গন্তব্যস্থলে পৌঁছে দেবার পর ওই ভারতীয়কে আর খুঁজে পাওয়া যায় না। সে সত্যিই আজ মুক্ত। জঙ্গলে ঢুকতেই তারা এক শূকরছানা দেখতে পায়। বহুদিন ধরে না খেয়ে থাকার পর আজ তারা একটা খাবারের সন্ধান পায়। এখানে এসেই ফসেট বুঝতে পারে ওই ভারতীয় কৃতদাসটা পাগল ছিল না। সে যা বলছিল সব সত্যি। জঙ্গলে সে কিছু মাটির আসবাবপত্র খুঁজে পায়। ভালো করে দেখলে বোঝা যায় তার মধ্যে একটি শিবলিঙ্গ আছে। এটা দেখে ফসেট বুঝতে পারে সত্যিই এখানে জনবসতি ছিল। এই সময় তাদের সামনে চলে আসে একটা কালো চিতাবাঘ। এই জন্যই তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। দেশে ফিরে ফসেট যেন সবার চোখে হিরো হয়ে গেছে। ফসেট ও নিনাকে আজ একটি ডিনারের পার্টিতে আমন্ত্রণ জানানো হয়, যেখানে অন্যান্য উচ্চপদস্থ লোকেদের সাথে পরিচিত অভিজাতরাও উপস্থিত আছে। এখানেই ফসেটের সাথে পরিচয় হয় একজন ব্যবসায়ী, যার নাম মরি। সেখানে তারা আদিবাসী ও জঙ্গল থেকে যে মাটির জিনিস খুঁজে পাওয়া গেছে এই সব নিয়ে আলোচনা করে। অনেকটা সময় কেটে যায়। 1911 সালের ফেব্রুয়ারি মাসে ফসেটের হাতে একটা দরকারি তথ্য এসে পড়ে। নিনা এটি খুঁজে বার করেছে। 1753 সালে এক পর্তুগিজ সৈনিক এই তথ্যটি রেখে গেছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে ওই সৈনিক এমন একটা শহর সম্পর্কে জানতে পেরেছিল যা সোনা দিয়ে তৈরি। প্রাচীন মূর্তি থেকে মানব সভ্যতার সব চিহ্ন, সব কিছু আছে। নিজের বক্তব্যের সপক্ষে এমন একটা কঠোর প্রমাণ পাওয়ার পর ফসেট আর একটু সময় নষ্ট করতে চায়। এই জন্য সে একটি সভা ডাকে। এখানে ফসেট সবাইকে জানায় আমাজনের জঙ্গলে হারিয়ে যাওয়া সেই সভ্যতা সম্পর্কে। একটা শহর আছে যা তৈরি হয়েছে সোনা দিয়ে। সেই সময় পর্যন্ত ইতিহাসের সমস্ত সভ্যতা আবিষ্কার হয়েছে। আর ফসেট সেই জন্যই এই শহরের নাম দেয় জেড, যেটা ইংরেজি বর্ণমালার সব থেকে শেষের অক্ষর। এই সভাতে ফসেটকে নানা রকমের প্রশ্ন এবং তর্কের সম্মুখীন হতে হয় আমাজনের জঙ্গলে লুকিয়ে থাকা এই শহরকে নিয়ে, জঙ্গলে বসবাসকারী আদিবাসী গোষ্ঠীদের নিয়ে,
ভৌগোলিক ইতিহাসের বিবর্তন নিয়ে ফসেটের চিন্তাধারার উপর সবার ঘরে সবাই যখন ব্যঙ্গ করছিল, তখন মরি বলে ওঠে সে ফসেটের সাথে একমত, আর এই ঐতিহ্যের খোঁজে সেও ফসেটের সাথে যেতে চায়। তাদের এই যাত্রায় কস্টিনও সঙ্গী হতে রাজি হয়। নিনা প্রথম থেকেই তার স্বামীর সমর্থক। ফসেটের অবর্তমানে সে একাই জ্যাককে বড় করে তুলছে, এমনকি সে ব্রায়ানকেও জন্ম দিতে পেরেছে। কিন্তু এবার নিনা ফসেটের সাথে যেতে চায়, সে ওই জঙ্গলের খোঁজ করতে চায়, আর সেই তো এই তথ্যটি খুঁজে পেয়েছিল। কিন্তু আমাজনের জঙ্গল নিনার জন্য কতটা বিপজ্জনক সে কথা সে কিছুতেই বুঝতে পারে না, তাই বারবার অনুরোধের পরেও ফসেট রাজি হয় না। 1912 সালে মে মাসে ফসেটের দল ততক্ষণে পৌঁছে গেছে আমাজনের গভীর জঙ্গলে। ঘন জঙ্গল পার করে তারা আবারও চলে যায় সেই নদীর কাছে। আগেরবারের মতোই সেই একইভাবে আদিবাসীরা তীরের বর্ষণ শুরু করে, কিন্তু এবার ফসেট এইসবের জন্য তৈরি হয়ে এসেছিল। নৌকা থেকে একটা টেপ রেকর্ডার আনিয়ে ফসেট উইনেক সোলজার নামে একটা গান চালাতে বলে, আর তার সাথে গলা মেলাতে থাকে। তারপর একটা সাদা রুমাল হাওয়াতে তুলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ফসেট এগোচ্ছিল, তবে হঠাৎ করেই একটা তীর এসে লাগে তার হাতে থাকা ডায়েরিতে। যেন চোখের পলকেই মৃত্যু তার সামনে হাতছানি দিচ্ছিল। ফসেট যতই তাদের কাছে এগিয়ে যাচ্ছিল, তাদের তীর ছোড়া আস্তে আস্তে বন্ধ হচ্ছিল। তারা এগিয়ে এসে ফসেটকে জঙ্গলের ভেতরে নিয়ে চলে যায়। বাইরে তার সঙ্গীরা বুঝতে পারে না যে এটা কি হচ্ছে, তাই বন্দুক তাক করে অপেক্ষা করতে থাকে। হঠাৎ দেখতে পায় কয়েকজন আদিবাসী বাইরে বেরিয়ে আসছে। তারা গুলি চালানোর জন্য একদম তৈরি, কিন্তু তখনই তাদের পেছনে আসে ফসেট। তাদেরকেও ভিতরে ডেকে নিয়ে যায়। তাদের জঙ্গলে ঢুকে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে সেটা মোটেও তারা ভাবেনি। দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। মরি সেটা দেখে আঁতকে ওঠে। এই আদিবাসীরা ছিল মাংসাশী। তারা তখন সেখানে একটা মানুষকে পুড়িয়ে খাওয়ার বন্দোবস্ত করছিল। ফসেট মরিকে বোঝায় এতে ভয় পাওয়ার কিছু নেই। আসলে তারা বিশ্বাস করে মৃত ব্যক্তিকে পুড়িয়ে খাদ্য হিসেবে ব্যবহার করলে তার আত্মার শান্তি হয়। কিন্তু মরি সেটা কিছুতেই মানতে চায় না। বাকিদেরকেও তাদের সাথে চলে যেতে বলে। বাকিরা কেউ তার সাথে যেতে চায় না, তারা ফসেটের পথই অনুসরণ করে। ফসেট ও কস্টিনরা আদিবাসীদের সর্দারের সঙ্গে কথা বলে। ফসেট একটা গলার হার ওই সর্দারের ছেলেকে উপহার দেয়। জানতে চায় সোনার শহরের কথা। লোকটি তখন জানায় তারাও সোনার শহরের কথা শুনেছে, তার থেকে বেশি কিছু জানে না। হয়তো সামনে থাকা নদীর ওপারের বসবাসকারী মানুষগুলো তাদের কিছু সাহায্য করতে পারে। আধুনিক সম্প্রদায় থেকে এত দূরে আমাজনের গভীর জঙ্গলের মাঝে এই আদিবাসীরা নিজেদের আলাদা জগৎ বানিয়েছে। সেটা দেখে ফসেট ও তার সঙ্গীরা খুবই আপ্লুত। সন্ধে নেমে আসার আগেই ফসেটরা তাদের অঞ্চল থেকে বেরিয়ে পড়ে। মরিকে খুঁজতে গিয়ে তারা দেখতে পায় ঝোপঝাড়ের মাঝে মদ্যপ অবস্থায় মরি পড়ে আছে। তার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই। এমনকি নিনার পাঠানো ফসেটের জন্য খাবারটুকু সে একা লুকিয়ে খেয়ে নিয়েছে। যাত্রার শুরু থেকেই সে সবার জন্য শুধু সমস্যাই সৃষ্টি করছে। এখনো সে থামেনি। নদীর ওপার যখন স্রোত বাড়ে, তখন মরির জন্য তাদের সঞ্চিত খাবারগুলো ভেসে যায়। সেদিন মরের পায়ে যে ক্ষত হয়েছিল সেখানে ইনফেকশন হয়ে গেছে। এখন তার আবার জ্বর হয়েছে। এইভাবেই যদি চলতে থাকে তাহলে মরিকে নিয়ে এই মিশন কমপ্লিট করা একেবারেই সম্ভব হবে না। তাই ফসেট তাদের অবশিষ্ট ঘোড়া, খাবার, এমনকি পথ চেনানোর জন্য একজন ডিয়ানকে সাথে নিয়ে মরিকে ফেরত পাঠায় তাদের শহরে। মরির মতো একজন সুপরিচিত অভিজ্ঞ অভিযাত্রীকে নিয়ে এত সমস্যায় পড়তে হবে এটা কেউ ভাবেনি। কিছুদিন যাওয়ার পর ফসেট দেখতে পায় দেয়ালে কিছু মানুষের মুখ খোদাই করা আছে। সে বুঝতে পারে তারা তাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছে। তখন হঠাৎ কস্টিন চিৎকার করে ওঠে, তাকে ফিরে চলে আসতে বলে। তাদের কাছে আর কোনো খাবার নেই, যতটুকু আছে সেটাতে খুব জোর 1 সপ্তাহ চলতে পারে। যে মরিকে বাঁচানোর জন্য সে অবশিষ্ট ঘোড়াটাও দিয়ে দিয়েছিল, সেই যাওয়ার সময় সেখানে তেল ঢেলে দিয়ে গেছে যাতে সব কিছু নষ্ট হয়ে যায়। মরির এমন বাজে মানসিকতার জন্য তাদের এত কষ্ট পেতে হচ্ছে। ফসেট এবার বাড়ি ফিরে আসে খালি হাতে। তার একটা মেয়ে হয়েছে এবং ব্রাইনও অনেকটা বড় হয়েছে।
ফসেটের অবর্তমানে তাদের সন্তানদের ভালো করেই মানুষ করছে। পরদিন ফসেট রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে মরিও আজ সকালে বাড়ি ফিরে এসেছে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, সুস্থভাবে বাড়িতে ফেরার পরেও ফসেটের কাছে কৃতজ্ঞ থাকা তো দূরের কথা, এখানে এসে মরি ফসেটের বিরুদ্ধে অভিযোগ করেছে। সে অভিযোগ করেছে মরিকে তারা জঙ্গলে ফেলে রেখে চলে এসেছে, আর সোনার শহরের কোনো চিহ্ন তার চোখেও পড়েনি, বরং যোদ্ধারা আদিবাসীদের সাথে খেলাধুলা করছিল। আর এভাবেই ফসেট রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির টাকা ধ্বংস করেছে। তাই এখন সোসাইটির সবার সামনে ফসেটকে সরি বলতে হবে, এমনকি নিনাকেও সেই সময় উপস্থিত থাকতে হবে। ফসেট জানায় তাদের গন্তব্যে পৌঁছাতে না পারার কারণটি মরি নিজে। সাথে এটাও বলে মরি কিভাবে প্যারাফিন ঢেলে তাদের অবশিষ্ট খাবার নষ্ট করে। এই সমস্ত অভিযোগ অস্বীকার করে মরি ফসেটকে ক্ষমা চাওয়ার কথাই বলতে থাকে। ফসেটও ক্ষমা চায়, কিন্তু মরির কাছে না, সে ক্ষমা চায় তার সঙ্গীদের কাছে। সেই সময় সবার কথা শুনে মরিকে সেখানেই পরিত্যাগ করা তার উচিত ছিল। এই কথা বলে সেও তার সঙ্গীরা ওখান থেকে চলে যায়। তারপর ফসেট বাড়ি এসে জানতে পারে ওর অফিস থেকে চিঠি এসেছে, তার মানে তাকে যুদ্ধে যেতে হবে। জ্যাক এখন বড় হয়েছে, সে তার বাবাকে ছোট থেকেই কখনো কাছে পায়নি। এই মিশনের ব্যর্থতাতে চারিদিকে তার সমালোচনা শুনে শুনে সেও এখন ক্লান্ত। তাই যখন জ্যাক জানতে পারে তার বাবাকে আবারও চলে যেতে হবে, তখন সে ফসেটকে তার পরিবারের প্রতি দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন করতে থাকে। এসব শুনে ফসেট নিজেকে ঠিক রাখতে পারে না, তারপর সে জ্যাককে মেরে দেয়। এই কারণে বাবা ও ছেলের মধ্যে দূরত্ব বাড়তেই থাকে। 2 বছর কেটে যায়, ফসেট তখনও যুদ্ধক্ষেত্রে আছে। 1916 সালে বিশ্বযুদ্ধে ফসেট ক্যাপ্টেনের ভূমিকা পালন করে। সেই যুদ্ধে প্রচুর সেনা মারা যায়, তার মধ্যে তাদের এক সঙ্গীরও মৃত্যু হয়। ফসেট প্রাণে বেঁচে ফিরেছে, কিন্তু সরাসরি ক্লোরিনের সামনে হওয়ায় তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধক্ষেত্রে ফসেটের বীরত্বের জন্য তাকে লিওন্টেন কর্নেল পদের জন্য উন্নীত করা হয়েছে, কিন্তু তাতে সন্তুষ্ট নয়। জ্যাকের চোখে তার বাবার অনেক বড় সম্মান প্রাপ্য ছিল। বিশ্বযুদ্ধের পর অনেক বছর কেটে গেছে। এখন 1923 সালে ফসেটের চোখের ক্ষতটাও অনেকটা সেরে গেছে, কিন্তু সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও ফসেটের মনের মধ্যে সেই সোনার শহরে পৌঁছানোর সুপ্ত আকাঙ্ক্ষা রয়ে গেছে। কিন্তু এবার ফসেট একা নয়, তার এই স্বপ্ন পূরণ করতে জ্যাক তার পাশে দাঁড়িয়েছে। নিনার কাছ থেকে আবার আমাজনের জঙ্গলে যাওয়ার সেই সোনার শহর খোঁজার অনুমতি নেয় জ্যাক। সে ভেবেছিল কস্টিনও এই যাত্রায় সামিল হবে, কিন্তু সে একটা পরিবারকে নিয়েই বাঁচতে চায়। এর আগে সে যখন ফসেটের সাথে কাজ করেছে তখন সে একা ছিল, কিন্তু এখন তার স্ত্রী সন্তান আছে, তাই সে আর ঝুঁকি নেবে না। 1 বছর পুরো দমে প্রস্তুতি নেবার পর 1924 সালে তারা আবার আমাজনের জঙ্গলে যাত্রা শুরু করে। এখানে আমেরিকার খবরের কাগজ রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির মতো বড় সংস্থা থেকে ফসেটের অ্যামাজন যাত্রার টাকা দেয়। রয়্যাল জিওগ্রাফিক সোসাইটির সবচেয়ে বড় স্বর্ণপদকটি দিয়ে কর্নেল ফসেটকে পুরস্কৃত করা হয়। ফসেটের এত বছরের কর্মজীবনে আজ প্রথমবার সে তার প্রাপ্য সম্মান পেয়েছে। ফসেট নিজের কাছ থেকে একটা ছোট কম্পাস বের করে, আর সেটা ওই সোসাইটির প্রধান কর্মকর্তাকে দেখিয়ে বলে, গত 20 বছর ধরে এটা আমার কাছে ছিল। যদি আমি সেই লস্ট সিটি অফ জেডের কাছে পৌঁছে যাই, যদি আমি সেখান থেকে ফিরে না আসতে পারি, তাহলে এটা আমি পাঠিয়ে দেব আমার সাফল্যের প্রমাণ হিসাবে। লিনা, ব্রায়ান ও জনকে বিদায় জানিয়ে ফসেট জ্যাকের সাথে বেরিয়ে পড়ে তার অভিযানে। এবার জার্নিতে প্রায় 40 মিলিয়নের বেশি মানুষ তার পাশে ছিল। সাধারণ মানুষের মনেও আমাজন নিয়ে এই সোনার শহর নিয়ে অনেক আশা ছিল। সোনার শহর জেডকে নিয়ে ফসেটের যে স্বপ্ন, তা এখন শুধু তার একার না, এতগুলো মানুষের। 1925 সালে আমাজনের গভীর জঙ্গলে জ্যাককে নিয়ে ফসেট বিভিন্ন দুর্গম পথ পার করে যাচ্ছে। সেই যেখানে তারা অপেরা শুনতে পেরেছিল, আজ সেই জায়গা পুরো ফাঁকা। এই সব কিছু সে জ্যাককে দেখায়। ফসেট নিনাকে চিঠি লেখে, সে তাতে জানায় জেডে পৌঁছানোর আগে এটা সম্ভবত তার শেষ চিঠি।
তার সাথে বাকি যারা সবাই এসেছিল তারা সেখান থেকে ফিরে যাচ্ছে। এখানে তাদের ভারতীয় আদিবাসী গোষ্ঠীর সাথে দেখা হয়েছে। তাদের থেকে অনেক তথ্যও পাওয়া গেছে। কিছুটা দূরে একটা গুহা আছে, সেখানেই একটা বড় পাথর আছে, সেটা মানুষ ও ঘোড়ার ছবি আঁকা আছে। আর এটাই হয়তো জেডের মূল প্রবেশদ্বার। এই গোষ্ঠীর নেতা খুবই হৃদয়বান মানুষ। সে তাকে মনে করিয়ে দিয়েছে দিনের শেষে আমরা সবাই সমান, আমরা সবাই একই মাটি দিয়ে তৈরি। সবকিছু নীনাকে চিঠিতে লিখে সে পাঠিয়ে দেয়। এরপর তারা সমস্ত জঙ্গল অতিক্রম করে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে থাকে। কিন্তু হঠাৎই তারা দেখতে পায় অপর এক আদিবাসী গোষ্ঠী অস্ত্র হাতে তাদের দিকে এগিয়ে যায়। ফসেট জ্যাককে শান্ত হতে বলে, কারণ এদের থেকে কিভাবে বাঁচবে সেটা শুধু ফসেটই জানে। ফসেট তার দ্বিতীয় অভিযানে রুমাল দেখিয়ে এখান থেকে পার হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রসেস আর কাজ করে না। এই আদিবাসী গোষ্ঠী তাদেরকে তাড়া করে। ফসেট ও জ্যাক প্রাণ বাঁচিয়ে ছুটতে থাকে। ছুটতে ছুটতে তারা অন্য এক গোষ্ঠীর সীমান্তে ঢুকে পড়ে। যেই গোষ্ঠী ফসেটদের তাড়া করেছিল সেই গোষ্ঠী অন্য গোষ্ঠীকে দেখে সেখান থেকে পালায়। এই আদিবাসীরা তাদের দুজনকে চারদিক থেকে ঘিরে নিজেদের এলাকায় নিয়ে যায়। ফসেট জ্যাককে সাহস দিতে গিয়ে বলে তাদের সাথে কিছুই হবে না। এই আদিবাসী গোষ্ঠীর নেতা আলোচনা করে, এই খ্রিস্টান আমাদের দলের অন্তর্গত নয়, এর আত্মার শান্তির ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সন্ধে নামলেই তাদের দুজনকে নিয়ে গিয়ে বসানো হয় নদীর ধারে। চারধারে তাদের দলের সবাই জ্যাক ও ফসেটকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের খুশিতে কিছু একটা পানীয় পান করানো হয়। জ্যাক ফসেটকে বলে, বাবা আমরা যেখানেই তো মারা যাব। কিন্তু ফসেট বলে, জীবন রহস্যময়, এখনো এমন অনেক কিছু হবে যেটা আমরা জানি না। আমরা যা দেখছি কোনো সাধারণ মানুষ তো তা কখনো কল্পনাও করতে পারেনি। এরপর তারা জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর পর তাদেরকে কাঁধে নিয়ে চলে যাওয়া হয় পোড়ানোর জন্য। কথায় আছে, মৃত্যুর আগে 7 মিনিট তোমার মস্তিষ্ক জীবনের সব ভালো জিনিসগুলো মনে করে। আর এখন ফসেটের মনে আসা জ্যাকের সাথে কাটানো ছোটবেলার সেই সব স্মৃতি। এরপর দেখা যায় যে অনেক বছর কেটে গেছে। জ্যাক আর ফসেটের কোনো খোঁজ পাওয়া যায়। তার দেশ থেকে অনেক লোক এসেছে, কিন্তু তাদের কোনো চিহ্নই পায়নি। নীনা জিওগ্রাফিক্যাল সোসাইটির চিফের সাথে দেখা করে জানায় একজন ব্রাজিলিয়ান তার সাথে দেখা করতে এসেছিল। সে জানিয়েছে জ্যাক ও ফসেট অ্যামাজনে ইন্ডিয়ানদের সঙ্গে বসবাস করছে। আর একটা কম্পাস হাতে দিয়ে গেছে চিফকে। নীনা কখনোই মানতে চায়নি যে তারা আর কখনোই ফিরবে না। সে সবসময় বিশ্বাস করেছে যে তার স্বামী যেখানেই থাকুক তার কাছে আসবে। 1954 সালে নীনা মারা যায়। তবে সে মৃত্যুর আগে পর্যন্ত আশা করেছিল যে তার স্বামী আর ছেলে ফিরে আসবে। ফসেট ও জ্যাকের নিখোঁজ হওয়া নিয়ে বিভিন্ন রকমের মতভেদ আছে। তারা সোনার শহরে এতটাই অভিভূত যে তারা কখনোই ফিরে আসেনি। কারোর মতে তারা ওই আদিবাসীদের সাথেই আছে। কিন্তু 21 শতকের প্রথম দিকে অনেক প্রত্নতাত্ত্বিক অভিযান হয়েছে। তারা প্রাচীন মূর্তি, সেতু, কৃষিকাজ এবং আশেপাশের অনেক নেটওয়ার্কের খোঁজ পায়, যেটা সেই সময়ের সভ্যতার ক্ষেত্রে অনেক উন্নত। ফসেটের সেই সোনার শহরের সঙ্গে অনেক মিল পাওয়া গেছে। অর্থাৎ ফসেটের সেই সোনার শহরই ছিল আমাজন জঙ্গল জুড়ে থাকা এক সভ্যতা। এই জন্যই ফসেট তার নাম দেয় দ্য লস্ট সিটি অফ জেড। এখানেই সিনেমাটি শেষ হয়। তো আজকের এই সিনেমার গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।